আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের যে টপিক হচ্ছে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসর, পুনর্পাঠ ও পুনর্নির্মাণ। আমাদের সেশনের টাইটেল হচ্ছে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক আয়তন, উপনিবেশ উত্তর, উপনিবেশের দাগ ও খতিয়ান। আমরা যখন উপনিবেশ উত্তর বা পোস্ট কলোনিয়াল টাইমের কথা বলি, এটা বেসিক্যালি আমরা প্রায় ধারণা করা হয় যে তৃতীয় বিশ্বের যে পোস্ট কলোনিয়াল যে টাইমটা, এটা আসলে নিউ কলোনিয়ালিজম দ্বারা একটা 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 সংজ্ঞায়িত একটা সময়, রাইট? যেখানে মানে ওল্ড কলোনিয়াল পাওয়াররা বা নতুন কলোনিয়াল পাওয়ার রূপে আমেরিকা তৃতীয় বিশ্বের উপরে বা গ্লোবাল সাউথের উপরে হেজেমনি কায়েম করতে চায়। কিন্তু এটি একটি মানে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক, বাট এটি করতে গিয়ে আমাদের যেটা নজর এড়িয়ে যায় সেটি হচ্ছে যে অনেক সময় অনেক রিজিওনাল পাওয়ারও তার প্রতিবেশীদের উপর হেজেমনি কায়েম করতে চায়, রাইট? এটার সবচেয়ে ভালো উদাহরণ আমরা আমাদের দেশ দেখি। আমাদের দেশে ইন্ডিয়া যেভাবে আমাদের উপর আধিপত্য কায়েমের চেষ্টা করেছে, এটা আমরা রাশিয়াতে দেখি। রাশিয়া যেমন স্লাভ কান্ট্রিগুলোর উপরে একটা হেজেমনি কায়েম করতে যাচ্ছে। ইউক্রেনিয়ান ওয়ার এটা একটা উদাহরণ। তো যাই হোক, আমি আসলে নিউ কলোনিয়ালিজম বা পোস্ট কলোনিয়ালিজমের উপর তাত্ত্বিক আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু যেহেতু আমরা আমাদের আলোচনাটা আসলে জুলাই বিপ্লব নিয়ে, সো আমরা আসলে আমাদের বাংলাদেশের কনটেক্সটে সীমাবদ্ধ থাকতে চাই। সো আমরা এই যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবে আমরা দেখি যে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলো। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে আদর্শ বাঙালি জাতীয়তাবাদ, সে বাঙালি জাতীয়তাবাদটাকে আমাদের বোঝা উচিত, এবং সেই জন্য আমাদেরকে আসলে পেছনের দিকে যেতেই হবে। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের অ্যাটলিস্ট 47-এর দিকে যেতে হবে। আসলে সেটাও যথেষ্ট না, এরও আগে যেতে হবে। আমি এরও আগে যাবো, বাট আমি 47 দিয়ে শুরু করতেছি। 47-এ যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হলো, তখন এটা একটা অন্তর্নিহিত দর্শন ছিল এই যে হিন্দু এবং মুসলিমরা সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র দুটো জাতি, সেই জন্য তাদের জন্য দুটো আলাদা রাষ্ট্র প্রয়োজন। সো ভারতবর্ষে যেসব অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে ইন্ডিয়া হবে, এবং যেসব জায়গায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে এক বা একাধিক মুসলিম রাষ্ট্র প্রস্তাবনা ছিল। লাহোর প্রস্তাবে আমরা জানি, পরবর্তীতে সেটা একটি রাষ্ট্রে পরিণত হয়, যেটা আমরা পাকিস্তান হিসেবে পাই। তো এরপরে আমাদেরকে বলা হইলো যে বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান আর কি, সে বয়ান অনুযায়ী আমাদেরকে বলা হইলো যে এই 47 থেকে 71 এই মাত্র 24 বছরের ব্যবধানে বাঙালি মুসলমানের, পূর্ব বাংলার মুসলমানদের যে রাজনৈতিক চেতনার ওরিয়েন্টেশন র্যাডিক্যালি চেঞ্জ হয়ে গেল, এবং মাত্র 24 বছরের মধ্যে তারা মুসলিম জাতীয়তাবাদী থেকে হঠাৎ করে বাঙালি জাতীয়তাবাদী হয়ে গেলেন, রাইট? আমরা জানি যে 46-এ মুসলিম লীগ সবচেয়ে বেশি ভোট পায় বাংলা প্রদেশে। তো এই বাঙালিরাই, বাঙালি মুসলমানরা মানে 70-এ এসে বা 71-এ এসে তারা বাঙালি মুসলিম জাতীয়তাবাদ ভুলে গেল এবং বাঙালি জাতীয়তাবাদীতে পরিণত হলো, এমনটাই আমাদেরকে বোঝানো হইল, রাইট? সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ান অনুযায়ী বলা হইল যে দ্বিজাতি তত্ত্বের যে থিওরি সেটা ভুল। ধর্ম কখনো অভিন্ন জাতির ভিত্তি হতে পারে না, ভাষাই একমাত্র সংস্কৃতির ভিত্তি হতে পারে, রাইট? এবং আমাদেরকে বলা হইলো যে বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা, পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের সূচনা হচ্ছে 52-র ভাষা আন্দোলনের মাধ্যমে। তো এখানে যে জিনিসটা আসলে দেখা দরকার যে এই 52-র আগে 47-এর আগে 40-এর দশকের কথা যদি আমরা ধরি, সেখানে পূর্ব বাংলার মুসলিম বুদ্ধিজীবীরা, মুসলিম স্বাতন্ত্র্যবাদী বুদ্ধিজীবীরা যারা ছিল মেজরিটি, তারা পাকিস্তানি রেনেসাঁ সোসাইটি, পাকিস্তানি সাহিত্য সংসদ করলেন। কেন? কারণ তারা দেখলেন তারা তাদের ফেলো বাঙালি পশ্চিমবঙ্গীয় সকল বর্ণ হিন্দু ভদ্রলোক বুদ্ধিজীবী বা সাহিত্যিকদের মধ্যে সাম্প্রদায়িকতা দেখলেন। এই সাম্প্রদায়িকতা থেকে নিজের স্বাতন্ত্র্য জাহির করার জন্য তারা দেখলেন যে তাদের
একটি আলাদা বাংলা ভাষা, তাদের যে বাংলা ভাষা, পূর্ব বাংলা মুসলিমদের যে বাংলা ভাষা এবং পশ্চিম বাংলার মুসলিমদের যে, পশ্চিম বাংলার হিন্দুদের যে বাংলা ভাষা, সেটা ডিফারেন্ট। এবং এর পক্ষে অনেকেই বলেছে, আবুল মনসুর আহমেদের মতো, আমরা যদি এটা বাংলাদেশের কালচার পড়ি, বা আরো অনেকেই বলেছেন যে পূর্ব বাংলার যে বাংলা, সেটা পশ্চিম বাংলার বাংলা থেকে ডিফারেন্ট। কিন্তু এই 52 ভাষা আন্দোলনে, সেখানে যে বাঙালি জাতীয়তাবাদের সূচনা, সেখানে পাকিস্তানের উর্দু ভাষার বিপরীতে নিজেদের আইডেন্টিটি গঠন করতে গিয়ে এমন সাহিত্য ভাণ্ডারকে আবার নিয়ে আসা হলো, এবং সেটাকে আত্মপরিচয় বা জাতীয় পরিচয় গঠনের মাপকাঠি বানানো হলো, যে সাহিত্য ভাণ্ডারের মধ্যে সাম্প্রদায়িকতা দেখেছিলেন তারা মাত্র 1 দশক আগে। রবীন্দ্রনাথ বলি, শরৎচন্দ্র বলি, বা বঙ্কিমচন্দ্র বলি, তাদের যে সাহিত্য ছিল, সেই সাহিত্যের সাম্প্রদায়িকতা ছিল, এবং সাম্প্রদায়িকতা ছিল বলেই আবুল মনসুর আহমেদরা তারা প্রয়োজন বোধ করেছিলেন যে পূর্ব বাংলার মুসলমানদের একটি আলাদা ভাষা এবং সংস্কৃতি করার। তো এই যে বাঙালি জাতীয়তাবাদের যে একটা, আমরা এটাকে যদি আমরা মাল মশলা বলি, বা একটা খুবই সিগনিফিক্যান্ট একটা উপাদান বলি, যে বাংলা সাহিত্য ভাণ্ডার যেটাকে বলি, যেটার মেজরিটি হচ্ছে পশ্চিম বাংলার সাহিত্য ভাণ্ডার, সেটার রুট হচ্ছে বেঙ্গলি রেনেসা, যেটাকে অনেকেই খুব গ্লোরিফাই করেন। কিন্তু সে বেঙ্গলি রেনেসা যদি আমরা দেখি, বেঙ্গলি রেনেসা একটু যদি আমরা মানে স্ক্রুটিনাইজ করি, সেখানে আমরা দেখবো যে বেঙ্গলি রেনেসাকে আসলে বেঙ্গলি রেনেসা না বলে বেঙ্গলি হিন্দু রেনেসা বলাই ভালো। এই বেঙ্গলি রেনেসা শুরু হয়েছিল, বা এটা শুরু হয়েছিল ব্রিটিশ কলোনাইজেশনের মাধ্যমে, এবং এই ব্রিটিশ কলোনাইজাররা পশ্চিমবঙ্গের বর্ণ হিন্দুদের নিয়ে ফোর্ট উইলিয়াম কলেজে যে বাংলা ভাষার যে সংস্কার সাধন করেছিলেন, যেটাকে অনেকটা বাংলা ভাষাকে কোট আনকোট জবন প্রভাব মুক্ত করা যে তাদের প্রজেক্ট ছিল, সে প্রজেক্টের ফলে যে নতুন বাংলা ভাষা দাঁড়ায়, সে বাংলা ভাষার ফলেই, এবং সেই সাথে এই যে পশ্চিমবঙ্গের বর্ণ হিন্দুরা কলোনাইজারদের প্রবর্তিত যে নতুন এডুকেশন সিস্টেম, সেটাতে শিক্ষিত হয়ে তারা যখন ওয়েস্টার্ন এনলাইটেনমেন্টের সংস্পর্শে আসলেন, তখন তারা সেটা তাদের চিন্তার জগতে ঝড় উঠালো, রাইট? এবং তারা তাদের ফেলো যে হিন্দু সোসাইটি, সেটার রিফর্মে লেগে গেলেন, বা সেটার পক্ষে অনেক লেখা লিখলেন, তারা সাহিত্য রচনা করলেন। প্রকৃত অর্থই এটা একটা রেনেসা ছিল। তবে সেই রেনেসার যে প্রোডাক্ট, সেখানে মুসলমানদের অংশগ্রহণ খুবই কম ছিল। আমরা যদি দেখি যে বাঙালি রেনেসার ফলে যে নতুন হিস্টোরিওগ্রাফি তৈরি হয়, সেই হিস্টোরিওগ্রাফিতে আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ হওয়ার পরে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নামে একজন সংস্কৃত পণ্ডিতকে দায়িত্ব দেওয়া হয় যে বাংলা গদ্যরীতি প্রচলনের জন্য, মানে বই লেখার জন্য। সেখানে তিনি রাজাবলী নামে বিখ্যাত একটি বই লেখেন, যেটার শৈলী ছিল অনেকটা পৌরাণিক শৈলী। এরপরে এছাড়াও আমরা তারিণীচরণ চট্টোপাধ্যায়কে দেখি, যিনি ঠিক পৌরাণিক স্টাইল ফলো করেননি, অর্থাৎ রেশনাল সেকুলার মেথোডলজি ফলো করেছেন হিস্টোরিওগ্রাফি বর্ণনা করতে। বা সেখানেও আমরা দেখি যে সেখানে তারা একটা নতুন একটি হিস্টোরিওগ্রাফির সূচনা করলেন, যেটার সাথে আসলে পশ্চিমের এনলাইটেনমেন্ট উত্তর হিস্টোরিওগ্রাফির অনেক মিল আছে। আমি যদি ওয়েস্টার্ন হিস্টোরিওগ্রাফি দেখি, সেখানে হিস্ট্রিকে দেখা হয় অনেকটা এভাবে যে তাদের যে ক্লাসিক্যাল একটা এইজ ছিল, গ্রিক রোমান এইজ, রাইট? ক্লাসিক্যাল গ্রিক রোমান এইজ, এরপরে ক্রিশ্চিয়ানিটি আসতো, এবং ক্যাথলিসিজম ডোমিনেটেড একটা ডার্ক মিডিভেল এইজ। এবং তারা বলতেছে যে রেনেসা এবং এনলাইটেনমেন্টের মাধ্যমে নতুন একটা আধুনিক যুগ শুরু হয়। তো সেটার অনুকরণেই যে বর্ণ হিন্দুদের যে হিস্টোরিওগ্রাফি, সেখানেও প্রথমে ওয়েস্টার্ন যে ন্যাশনালিজম দ্বারা প্রভাবিত হয়ে ইন্ডিয়াকে একটি একক পলিটিক্যাল এন্টিটি হিসেবে কল্পনা করা হলো, রাইট? এরপরে বলা হলো যে এই ইন্ডিয়াতে বিভিন্ন মানে কিছু স্পেসিফিক পিরিয়ড ছিল, হিন্দু পিরিয়ড, মুসলিম পিরিয়ড এবং খ্রিস্টান পিরিয়ড। সেখানে বলা হলো যে
যে অতীত যে ভেদিক এইজ, বেদ যুগ, বা যেটাকে আমরা বলি, যেটাকে অনেকে এক্সটেন্ড করেছেন গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস পর্যন্ত, সেটা ছিল তাদের জন্য গোল্ডেন এইজ। এরপরে যখন মুসলিমরা এলো, মোহাম্মদ বিন কাসিম যখন এলো, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলিমদের রুল প্রতিষ্ঠিত হলো, নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এটা ছিল একটা ডার্ক এজ, মিডিয়েভাল ডার্ক এজ। এবং ব্রিটিশরা এসে মানে ইন্ডিয়া একটা নতুন রেনেসার সূচনা করলো। এটা আমার কথা না, এটা আপনারা যদুনাথ সরকারের বইতেই পাবেন, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বেঙ্গলি হিস্ট্রির উপর যে বইটা সিলেবাসের পাঠ্য, সেখানে এই কথা বলা আছে যে মুসলিম শাসনামলকে টিরেনি হিসেবে দেখানোর একটা প্রয়াস পাওয়া যায়। যদিও পরবর্তীতে টু বি জাস্ট অ্যান্ড ফেয়ার, যদিও পরবর্তীতে অনেক ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লেটার, মানে আমরা যদি 20th সেঞ্চুরির আর্লি ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হিস্ট্রি দেখি, সেখানে মুসলিম যে রুলকে বা মুসলিম পিরিয়ডকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়, বাট স্টিল সেখানে মুসলিমদের প্রতি যে অবজ্ঞা বা বিদ্বেষ সেটা রয়েই যায়। আমরা শরৎচন্দ্রের কথা বলতে পারি। শরৎচন্দ্র আমাদের বাংলা সাহিত্যে খুবই মেজর ফিগার। সেখানে আমরা তার যে বর্তমান হিন্দু মুসলমান সমস্যা, সেই বইটা যদি আমরা দেখি, যে তিনি সেখানে মুসলমানদের যে খুবই শক্তভাবে আক্রমণ করেছেন, এবং উনি মুসলমানদের ব্যাপারে এটা বলছেন যে মুসলমানদের দরকার নাই স্বাধীনতা আন্দোলনে, কারণ তারা তো আসলে ওই মক্কা এবং ইস্তাম্বুলের দিকেই তাকিয়ে থাকে, রাইট? তিনি সেই বেঙ্গলি যে ভদ্রলোক শ্রেণী, যেটাকে জয় চ্যাটার্জি যাদের বলছেন ভদ্রলোক শ্রেণী, তাদের কাছে মানে কালচার বলতে বড় হিন্দুদের বোঝানো হতো, এবং মুসলিমরা ছিল সংকীর্ণ মনা এবং ন্যারো মাইন্ডেড, রাইট? সো এই যে সাহিত্য, সেই সাহিত্যটাই একাত্তরের পরে আমাদের সিলেবাসে বলি বা শিক্ষা প্রতিষ্ঠানে বলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, বা যেটাই বলি না কেন, এবং সেটাকে বলা হলো যে এগুলো পড়ার দরকার, কারণ এগুলো আসলে আমাদের বাঙালি জাতীয়তাবাদী যে মাইন্ডসেট তৈরিতে সহায়তা করে, এটার ফলে আমরা বাঙালি আত্মপরিচয় গঠনে সহায়তা করে। এখন এই জিনিসটা আমাদের বোঝা দরকার যে এটার সাথে আসলে কলোনাইজেশনের সম্পর্কটা কোথায়। এখন আমরা যখন এই হিন্দু রেনেসার প্রোডাক্ট সাহিত্যগুলো যখন আমরা দেখি, এগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জানাটা খুব জরুরি। এগুলো এমন সময় রচিত হচ্ছিল, বা এসবে মুসলমানদের তখন আক্রমণ করা হচ্ছিল যখন মুসলমানদের মধ্যে একটি রাজনৈতিক স্বাতন্ত্র্যের মনোভাব গড়ে উঠছিল। সেটা আমরা তিতুমির বা হাজি শরীয়তুল্লাহর মতো যারা শাহ আব্দুল আজিজের ফতোয়া দ্বারা প্রভাবিত ছিল, দারুল হার্ব, যে ইন্ডিয়া দারুল হার্ব হয়ে গেছে, সো এখানে কলোনাইজারদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার, এই শ্রেণীর মধ্যে যে জমিদার বিরোধী সংগ্রাম দেখি, সেটা বলি, কিংবা আলিগড় মুভমেন্টে এডুকেটেড যারা পরবর্তীতে মুসলিম লীগ গঠন করেন, ওয়েস্টার্ন এডুকেটেড মুসলিম ইন্টেলিজেন্সিয়া, তাদেরকে বলি, তাদের উভয় দলের মধ্যে নিজ নিজভাবে তাদের স্বতন্ত্র উপায়ে মুসলিম স্বাতন্ত্র্যের একটি ধারণা বা মুসলিম রাজনৈতিক স্বাতন্ত্র্যের একটি ধারণা গড়ে উঠেছিল। ঠিক সেই প্রেক্ষাপটেই এই বাঙালি রেনেসা সাহিত্যগুলো গড়ে ওঠে, যেখানে মুসলিমদের প্রতি এক ধরনের বিদ্বেষ বা এক ধরনের অবজ্ঞা ভাব পাওয়া যায়। সো এই সাহিত্যগুলোকেই যখন বাংলাদেশে ইম্পোর্ট করা হলো 71-এর পরে, রাইট? সো এই যে এগুলার কি ইফেক্ট হলো, এগুলার ইফেক্ট আমরা তখনই বুঝতে পারবো যখন এই সাহিত্যগুলোর সাথে মুসলিম বিদ্বেষ বা মুসলিম অবজ্ঞার একটা ডায়ালেকটিক্যাল একটা সম্পর্ক যে বিদ্যমান, সেটা আমরা বুঝতে পারবো। সো এটা যখন 71 পরবর্তী বাংলাদেশে ট্রান্সফার হলো, সেখানে আমরা দেখলাম যে আমাদের এই বাঙালি জাতীয়তাবাদের ধারক বিভিন্ন ইন্টেলেকচুয়ালরা, তারা মুসলিম বিদ্বেষ, মুসলিম যে সিম্বল, সেটাকে তারা অবজ্ঞা করলেন। আমরা ঢাকা ভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটিতে আমরা দেখেছি যে টিচাররা হিজাব বা নিকাবকে ক্লাসের ছাত্রীদেরকে পরিহাস করেছেন হিজাব নিকাব পরার জন্য, এবং ইসলামের যে কোনো রাজনৈতিক বহিঃপ্রকাশকে, ইসলামের সিম্বলিজমগুলোকে মৌলবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। এবং ওয়ার অন টেররের যুগে এসে এটাতে যেন আরো মানে আগুনে যেন আরো ঘি ঢেলে দিয়েছে, এবং যেন অ্যাজ এ মানে এটার ফলে যে ইসলামের রাজনৈতিক বহিঃপ্রকাশের যারা ধারক বাহক, তাদেরকে যে পরিমাণ ডিহিউম্যানাইজ করা হয়েছে, জামাত শিবির বলে যাদেরকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে,
এবং অ্যাজ ইফ জামাত শিবির হইলে কাউকে ক্রসফায়ারে দেওয়া যায়, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং যে ইফেক্টটা আমরা 47-এর আগে বেঙ্গলি রেনেসার সময় দেখি, যে বিদ্বেষের যে সম্পর্ক, যে ডায়ালেকটিক্যাল সম্পর্ক, মুসলিম বিদ্বেষ বা মুসলিম অবজ্ঞার যে যে একটা সম্পর্ক, সেটা 71 পরবর্তীতে আমরা দেখেছি, রাইট? সো এত কিছুর পরেও আমি আর কতক্ষণ সময় আছে? আর 2 মিনিট, আমার 2 মিনিট শেষ হয়ে যাবে। তো আমরা দেখেছি যে তারা আমাদের কলোনাইজ করতে চেয়েছে। তারা 71-এর পরে তারা আমাদেরকে কলোনাইজ করতে চেয়েছে, কিন্তু পারেনি। কারণ আমি বলবো যে বেঙ্গলি মুসলমানদের যে সংস্কৃতের যে রুট, যে বাঙালিদের যে ধর্ম, দিন, আমি ধর্ম পছন্দ করি না, ধর্ম একটা মানে কলোনাইজড ওয়ার্ড, আমি দিন বলতে পছন্দ করব। সেই দিনের কারণে বাঙালি মুসলমানরা বারবার রেজিলিয়েন্স দেখিয়েছে। তারা ভেবেছিল যে মানে 71-এর পরে যে 72-এর সংবিধানটা আমাদের উপর চাপাই দেওয়া হলো, 70-এর নির্বাচনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করা হবে না এটা বলেও 72-এ সেকুলারিজম চাপাই দিল, কোনো রেফারেন্ডাম ছাড়াই, কিছু ছাড়াই। এবং সেখানে যে বাঙালি জাতীয়তাবাদ চাপাই দেওয়া হইল, সেখানে তারা ভাবছিল যে ইন্ডিয়ানরা আমাদের কলোনাইজ করতে পারবে। কিন্তু বাঙালি মুসলমানরা নিজেদের সংস্কৃতির জোরে সেটাকে হতে দেয়নি, প্রতিরোধ করেছে। they wanted to colonize us, but we did not become colonizable, right? এবং আমরা তাদের যে লাঠিয়াল বাহিনী, যে হেজেমন পাওয়ারদের যে লাঠিয়াল বাহিনী, সে লাঠিয়াল বাহিনীকে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে উৎখাত করেছি। আমি এটা সবসময় বলি যে আওয়ামী লীগ বা হাসিনা গিয়েছে, বাট তাদের যে প্রভাব সেটা রয়ে গিয়েছে। দ্যাটস মাচ ডিপার দেন হাসিনা বা আওয়ামী লীগ। আওয়ামী লীগ বা হাসিনা হচ্ছে জাস্ট সারফেশিয়াল লেভেলের ম্যানিফেস্টেশন, মানে বাট দে গো মাচ ডিপার দেন দ্যাট। কিন্তু আমি আমাদের পূর্ব বাংলার মুসলমানদের একটা সুসংবাদ দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمْ الْوَارِثِينَ। যে আল্লাহ বলছেন যে সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দিতে এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করতে ইচ্ছা করলাম। সো আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। এটার একটাই মানে শর্ত, সেটা হচ্ছে ঈমান এবং ইস্তিকামাত। আল্লাযীনা কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে বিষয়টা আজকে আলোচনা হলো এত অল্প সময়ের মধ্যে, শিহাব বিন ওমর বাংলাদেশের বুদ্ধিভিত্তিক আয়তন, উপনিবেশের দাগ ও খতিয়ান। আমি ম্যাপটা হাতে পাইনি, ম্যাপটা এখনো এখানে অনেক ছোট হয়ে আছে। এই ম্যাপটা আরো বিস্তারিত কথা উনি বলেছেন, লেখা খুব সুন্দর হয়েছে, বলেছেন, উপস্থাপন করেছেন খুবই সাবলীল। এখানে একটা রেনেসাঁ ছিল সমাজের অন্তঃস্থলে, অন্তরে অন্তরে। মাওলানা ভাসানী এবং তার অনুসারীরা একটা পূর্ণ জাগরণের যুগ তৈরি করেছিলেন, যেটা একেবারে 69 পর্যন্ত বিরাজমান ছিল। তো রেনেসাঁ যদি জাগরণ হয়, তাহলে এটাকে উপেক্ষা করাটা ঠিক না। আল্লাহ রাসূলের নাম বলে যদি আমরা মাওলানা ভাসানীকে উপেক্ষা করতে থাকি, তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। ওই জায়গাটা শুধু আমি একটু নক করলাম, আমার এটা মূল বক্তব্য না। আপনি যে প্রেক্ষাপট এবং ক্যানভাস এখানে উপস্থাপন করেছেন, সেই ক্যানভাসে মধ্যযুগ যেভাবে এসেছে আমাদের এখানে, তো আকবরের যুগটাকে যদি আমরা মধ্যযুগের অংশ হিসেবে ধরে নেই, তাহলে পুরো ভারত 500 বছর ধরে মহান আকবর করতো না। তো এখানে আমাদের ইতিহাসবিদদের কিছুটা সমস্যা আছে, সমস্যাটা নানা জায়গায়। তো সেই সমস্যা শুধু ঔপনিবেশিক কায়দায় আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তা না, আমাদের মনস্তত্ত্বের ভিতরে যে হীনমন্যতা আছে অথবা সুপারিয়রিটি কমপ্লেক্স আছে, এ দুটোই আমাদেরকে বারবার নিজেদের বিরুদ্ধে কথা বলার, নিজেদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এবং নিজেকে অনেকটা ছোট করে রাখার
মূল কারণ। একটু বুক ফুলে কথা বলি আমরা। দেখেন, জাগরণ পুনর্বার বারবার আসবেই। দ্বিতীয় ছাত্রদের যে রেনেসা, সেই রেনেসাটাকে হিন্দু রেনেসা বলতে আমি রাজি নই। হ্যাঁ, ছেলেগুলি সবগুলি হিন্দু ছিল বটে। এরা ভারতবর্ষের একটা কোনায় নানা ফরম্যাটে নানা ধরনের সংস্কারের কাজগুলি খুব ধীরে সুস্থে করেছে। কিন্তু আমরা যখন দেখি আরএসএস এবং হিন্দুত্ববাদের যে আগ্রাসন পুরো ভারত জুড়ে, ভারতে কিন্তু এত হিন্দু নাই, অলমোস্ট 15% হিন্দু আছে, আর বাকিগুলি শিডিউল কাস্ট। এই শিডিউল কাস্টদের ওরা যে ধারণ করতে পারছে, এটাই হিন্দুত্ববাদের কৃতিত্ব। এটা তাদের সাহিত্যে আসবেই। ফলে এই বিষয়টাকে যদি আমরা নজর দিয়ে না দেখি, তাহলে এই শিডিউল কাস্ট, হিন্দু এবং হিন্দুত্ববাদকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করব এবং নিজেদের যে বোধ, আমাদের সেই বোধটাকে অন্যদিকে তাড়িত করব। সেই জায়গাটা আমাদের সচেতন হওয়া দরকার। যারা অন্তত শিক্ষা এবং তার আশপাশ দিয়ে ঘোরাফেরা করি, তাদের উচিত ইতিহাসকে ইতিহাস হিসাবে মর্যাদা দিয়ে একটা অনপেক্ষ ভাবে এটাকে পর্যালোচনা করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যখনই কোনো মতলবী ধারায় এটাকে পরিবেশন করা হয়, তখনই এক মতলবকে ছাড়িয়ে আরেক মতলব এর ভেতর ঢুকে পড়ে। ফলে আমরা আবার পিছিয়ে যাই এবং আমাদের এখানে আমাদের যে নিজস্ব রেনেসাগুলো, আমাদের নিজস্ব যে গণজাগরণগুলো, এই গণজাগরণগুলোকে আমরা হারিয়ে ফেলি। এই যে হারিয়ে ফেলার জায়গা, এই হারিয়ে ফেলাটাকে আমরা কিভাবে আবার মানুষের মাধ্যমে জাগৃতি দিয়ে নিয়ে আসতে পারবো, সেটার জন্য যে কাজটা করা দরকার, সেই কাজটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের যে অবস্থান, এখানে অনেক অবশ্য উচ্চারণ করেছেন, আমাদের বাঙালি মুসলমানের যে মনন, তাকে আবার হেজিমনিয়ালি সামনের দিকে নিয়ে আসা। এটা কিভাবে আনবেন? এখানে যারা ধর্মনিরপেক্ষ মানুষ আছে, মুসলমানের ঘরে জন্ম, এখানে যারা কমিউনিস্ট আছে, যারা জ্ঞানে গরিমায় আমাদের থেকে একটু উঁচু স্তরে আছে বলে নিজেদেরকে মনে করে, তাদেরকে বাদ দিয়ে দিবেন, সবার থেকে উচ্ছেদ করে দিবেন। এই উচ্ছেদের কাজটা কিন্তু পাকিস্তান আমল থেকে শুরু করে এই শেখ হাসিনার আমল পর্যন্ত চলেছে। এই যে হাজার হাজার ক্রস ফায়ার এই অঞ্চলে হয়েছে, আজকে বোধহয় খুব খবর পেয়েছেন আপনারা যে এগুলি সবই নাটক ছিল। এই যে নাটকগুলো এখানে হয়, এগুলো থেকে বেরিয়ে আসতে হলে পরে আমাদেরকে ইতিহাস আশ্রয়ী হতেই হবে। সেই জায়গাটা যদি আমরা না যাই, তাহলে আমরা এই যে জুলাই অভ্যুত্থানে যে সুযোগটা আমাদের সামনে এসেছে, সেই সুযোগটাকে আমরা হারাতে বলব। আমরা যদি এখন আমাদের জাতি গঠনে, নতুন বাংলাদেশ গঠনে নিজেরা ব্যাপৃত হইতে না পারি, আমাদের সাহিত্যে, আমাদের কর্মে, আমাদের তৎপরতায়, সব জায়গায় যদি আমরা নতুন জাতি গঠনে মনোনিবেশ না করি, আমরা যদি পূরণকে একেবারেই কোনো ক্রমে কিংবা হিজিবিজি করে তুফানি মিস্ত্রির মতন নতুন সংস্কার কাজগুলি করতে থাকি, তাহলে পূরণ থেকে যাবে, নতুনের আবির্ভাব হবে না এবং নতুন জয়লাভ করবে না। এই বিষয়টাকে একটু মনের ভিতরে, কাজের ভিতরে রাখার জন্য আমি আহ্বান জানাবো। কথা বলার ছিল বিস্তৃত। শিহাব বিন ওমর অনেকগুলি জায়গায় এখানে নিয়ে এসেছিলেন। পরিশেষে যে আয়াতটা উনি হাজির করেছেন, সেই আয়াতটাই সূরা কাসাসের 5। আল্লাহ যদি ইচ্ছা করেন, কিংবা কোন আপনারা সবাই জানেন, হয়ে যায়, তো আমাদের এখানে যদি পাপের ভারের কারণে আল্লাহর ইচ্ছায় সবকিছু হইতে হয়, তাহলে আসুন আমরা নিষ্ক্রিয় হয়ে পড়ি। আমাদের যেই বাঙালি মুসলমানের যে নতুন জাগৃতি, সেই জাগৃতির আর দরকার নেই। আমি কিন্তু উল্টো কথাটাই বললাম, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে, বুঝলে আমি মনে করি যে ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আজকে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসর এই বিষয়ে সিম্পোজিয়ামের প্রথম সেশন, বাংলাদেশের বুদ্ধিভিত্তিক আয়তন
উপনিবেশোত্তর উপনিবেশের কাজ ও খতিয়ান চেয়ার হিসাবে আমি আপনাদের সবাইকে শুভকামনা এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করি। এখানে আমার মুরব্বীরাও আছেন, রিটায়ার আছেন, যার সাথে দীর্ঘদিন ধরে চিন্তা এবং ভাবনার লেনদেন সম্ভব হয়েছে। যাই হোক, আমি এই চমৎকার আলোচনা শুনলাম শিহান বিন অমরের কাছ থেকে এবং ফয়েজের কাছ থেকে। আমার নামের নাম ওনার কিছু কথা মনে এর সাথে যোগ করা যায়। আমার যেটা মনে হয় যে উপনিবেশের বিষয়টা কি ছিল সেটা একটু বলা দরকার। পৃথিবীর সব জায়গায় উপনিবেশ কিন্তু একরকম ভাবে বিস্তার লাভ করেনি এবং এর প্রভাবটাও একরকম না। যেমন দক্ষিণ আমেরিকায় যেটা হয়েছে, দক্ষিণ আমেরিকার জাতিগুলা এতটাই নিষ্পেষিত হয়েছে তাদের ভাষা পর্যন্ত হারিয়েছে তারা। যেমন দক্ষিণ আমেরিকার অনেক দেশের ভাষা স্পেনিশ। আফ্রিকায় এরকম হয়েছে, ফরাসি উপনিবেশ যেগুলো ছিল অনেকগুলোর ভাষায় ফরাসি। আমাদের দেশে বাংলাদেশে কিন্তু ভারতে অতটা ক্ষতিগ্রস্ত আমরা হইনি, কিন্তু এখানকার উপনিবেশের প্রভাবটা ছিল একটু ভিন্ন। সেই দেশের পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থা, মানুষের মনোবৃত্তি, এগুলোর উপর ভিত্তি করে উপনিবেশের প্রভাবগুলো ভিন্ন ভিন্ন হয়েছে। এখানে যেটা হয়েছে খুবই একটা মারাত্মক ঘটনা, সেটা হচ্ছে যে উপনিবেশক শক্তি, ব্রিটিশ শক্তির যে স্রোত ছিল তার ভিতরে একটা অন্তঃস্রোত উপনিবেশের প্রভাব হিসেবে প্রবাহিত হয়েছে। সেটা হচ্ছে একটা হিন্দুত্ববাদী স্রোত। এই জিনিসটা যদি আমরা না বুঝি, যতক্ষণ না বুঝবো, আমরা মনে হয় ভারতের আধিপত্যের গোড়ার দিকটা আমরা বুঝতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হয়েছে যে ব্রিটিশদের লাইফে, ব্রিটিশদের সহযোগিতা পেয়ে 50 বছরের মধ্যে একটা নতুন হিন্দু, উচ্চবিত্ত হিন্দু শ্রেণী কলিকাতায় জায়গা নেয় এবং এদের হাতে টাকা পয়সা সব চলে আসে। আর একইভাবে মুসলমানদের মধ্যে যারা সচ্ছল ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতা হারান এবং আর্থিক সচ্ছলতা হারান। 50 বছরের মধ্যে বিপুল পরিমাণ মুসলমান রাস্তায় খেটে খাওয়া মানুষে পরিণত হয়, যারা আগে কলকাতায় আশ্রয় নেয়। এইটা একটা গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তনের বিষয় ছিল। এর ফলে নতুন টেকনোলজি যেটা আসে, মুদ্রণ শিল্প, মুদ্রণ শিল্পের একটা মারাত্মক ভূমিকা আছে এইসব রেনেসাঁ যেটা কথা বলে। যে বই আগে একজন লিখতো, লিখে দুইজনকে পড়াতো, সেটা মুহূর্তে লাখ লাখ লোকের হাতে চলে যায়। এই গোটা মুদ্রণ এবং প্রচার শিল্পটাই ওই কলিকাতা কেন্দ্রিক সাম্প্রদায়িক বুদ্ধিবৃত্তিক শ্রেণীর হাতে চলে যায়। এই সময়ে ইংরেজদের লালন পালনে যে জাগরণটা হয়, যেটাকে বাংলা রেনেসাঁ বলা হয়, এটা ছিল মূলত হিন্দুত্ববাদী পুনর্জাগরণ। এই হিন্দুত্ববাদী পুনর্জাগরণের মধ্যে 3টা জায়গায় কাজ করা হয়। একটা হচ্ছে ভাষাকে চেঞ্জ করে ফেলা হয়, যে ভাষা 1000 বছরের বাংলা ভাষা, যেটা বাংলাদেশের মানুষের ভাষা হিসেবে যেটা বিকশিত হয়েছিল, সেটাকে সংস্কৃত ভাষার আশ্রয়ে একটা ভিন্ন রূপ দেওয়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বাঙালির সংস্কৃতি, বাংলাদেশের জনমানুষের সংস্কৃতিকে সেটা একটা ভিন্ন বয়ান হাজির করা হয়, যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু ধর্মীয় আচার কথার সাথে সম্পর্কিত। তৃতীয় বিষয় যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে ইতিহাস পাল্টে দেওয়া হয়। 2000-2500 বছর ধরে যে ইতিহাস প্রকৃতপক্ষে ঘটে গেছে, সেটার বয়ান তৈরি না করে তারা নিজেদের মন মতো, নিজেদের ইচ্ছা মতো একটা বয়ান তৈরি করে, সে যেখানে হিন্দু সভ্যতা, সংস্কৃতি এবং হিন্দু জনমানুষের বিরাট উত্থান দেখানো হয়, যেটার বেশিরভাগটাই হচ্ছে পুরাণ নির্ভর। আমি বলতে চাচ্ছি যে কাল্পনিক কাহিনী নির্ভর। আপনারা দেখবেন রমেশচন্দ্র থেকে শুরু করে অন্য যারা ওই দেশ আছেন, তাদের প্রত্যেকের বইয়ে পুরাণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎস, যেটা আসলে পুরাণ কোন গুরুত্বপূর্ণ উৎস ইতিহাসের ক্ষেত্রে হতে পারে না। ফলে এই যে ইতিহাসের বয়ান তৈরি করা হলো, এইখানে মুসলমানদেরকে একটা হীন নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে হাজির করা হলো। এখানে বলা হলো যে বাংলার যত নিম্ন শ্রেণীর হিন্দু ছিল এরা মুসলমান হয়েছে। এটা আপনারা অনেকেই জানেন। এই একটা বয়ান বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেটা 150 বছর ধরে, এই যে 3টা জায়গা বললাম, ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস, এই বয়ানগুলো 150 বছর ধরে আমরা নিজেদের টাকায়, নিজেদের উদ্যোগে ছাপি, আমাদের বাচ্চাদেরকে পড়তে দিই, পত্রপত্রিকায় লিখি, টেলিভিশনে দেখাই, এবং এই কাজটা আমরা করছি। ওদের আর এখন আর কোনো কাজ নাই, আমরাই রিপ্রোডিউস করছি। এবং এর বিরুদ্ধে যখনই যে কথা বলতে গেছে, তাকে মৌলবাদী হিসাবে, ইসলামিস্ট হিসাবে, জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মানে আমি বলতে চাচ্ছি, এই দেশের মাটি, মানুষ, এই দেশের জনমানুষ, এই দেশের খাল বিল, প্রকৃতির প্রতি যার ভালোবাসা আছে, যেটা সে প্রকাশ করতে গেছে, সেটা অবশ্যই ভারত বিরোধী হবে, কোনো সন্দেহ নেই। তাকেই বলা হয়েছে যে সে মৌলবাদী, সে জঙ্গি। এবং এটা খুব কন্ট্রাস্টি করা হয়েছে, এখনো করা হচ্ছে। আপনাদের বইপত্র কিন্তু এখনো পরিবর্তন হয় না। এই 3টা জায়গায় যদি আমরা কাজ না করি, এগুলো হচ্ছে উপনিবেশের ফল।
উপনিবেশের যে খতিয়ান এবং দাগের কথা বললাম, এগুলো উপনিবেশের ফল। উপনিবেশ না থাকলে এই বর্ণ হিন্দুরা এই কাজটা করতে পারতো না, কলিকাতার এই বুদ্ধিজীবী শ্রেণীও গজাতো না, এবং তাদের কাজকর্ম করার সুবিধা হতো না, সুযোগও হতো না। কিন্তু এই যে বইপত্রগুলো ওরা লিখেছে, ইতিহাসকে চেঞ্জ করেছে, সংস্কৃতির ইতিহাসকে চেঞ্জ করেছে, জাতিগত ইতিহাসকে চেঞ্জ করেছে, ভাষা চেঞ্জ করেছে। এর ফলে যেটা হয়েছে, সেই 150 বছর ধরে আমরা এইগুলো পড়ি। একটা বাচ্চা যার বয়স 5 বছর যখন সে স্কুলে যায়, যখন সেগুলো পড়ে, সে মুখস্থ করে আমি নিম্ন শ্রেণীর হিন্দু থেকে মুসলমান, আমি নিম্ন শ্রেণীর মুসলমান, আমি নিম্ন শ্রেণীর মুসলমান। এগুলো যখন পড়তে পড়তে সে বড় হয়, তার মানসিক শক্তিগুলো আর কিছুই থাকে না। তার পক্ষে সম্ভব হয় না এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবার মতো ভিত্তি খোঁজার। ফলে এই বয়ানগুলা ভাঙ্গা হচ্ছে আমাদের প্রথম কাজ, বুদ্ধিবৃত্তিক কাজ। এবং আমি অতদূর বলতে চাই যে আজকে ভারতীয় রাজনৈতিক আধিপত্য এবং অর্থনৈতিক আধিপত্য ভাঙ্গার যে কথা বলা হচ্ছে, সেটা বাইরের থেকে করা সম্ভব না যে পর্যন্ত না তার ওই ভিত্তিগুলো ভাঙ্গা হবে। ফলে আমাদের প্রয়োজন একটা, আমি অনেক এই 5ই আগস্টের পরপরই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এখন দরকার একটা সামগ্রিক সাংস্কৃতিক বিপ্লব, এবং গণপরিসরে পপ কালচারে এই বিপ্লবকে ধরে রাখার উদ্যোগ নেওয়া। কারণ যতদিন পর্যন্ত গণসংস্কৃতিতে এই বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, তার স্পিরিটটা না ছড়াবে, ততদিন পর্যন্ত টিকবে না। আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, সেটা হজম করে ফেলেছে। যে সাংস্কৃতিক পরিসরের কথা বললাম, কলিকাতা থেকে তৈরি হয়েছিল 150 বছর আগে, সেটা অত্যন্ত ক্ষমতাবান। এটাকে আপনাদের সময় করা উচিত। 2-4টা বিপ্লব হজম করার মতো ক্ষমতা এর আছে। ফলে আমি তরুণ যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা বইপত্র পড়েন, পড়ে দেখেন বিষয়টা কি, এবং ওই জায়গাটা, ওই 3টা জায়গায় কাজ করেন। আমরা গত 5 বছর ধরে একটা মুভমেন্টও করেছি। তরুণ যারা আছে এরা জানে যে বাংলাদেশের মানুষের মুখের যে স্ট্যান্ডার্ড ভাষা, সেটাকে লেখ্য ভাষা করার জন্য। এখন যে ভাষাটা আমাদের লিখিত ভাষা আছে, সেটা হচ্ছে আপনার ভগীরথী নদীর 2 পারের ভাষা, আপনারা জানেন। এটা আঞ্চলিক ভাষাকে লেখার ভাষায় রূপ দেওয়া হয়েছে, এবং প্রচুর সংস্কৃত শব্দ ঢুকিয়ে আরবি ফার্সি শব্দ বের করে ফেলা হয়েছে। এটা একেবারেই ঘোষণা দিয়ে 10 বছর ধরে তর্ক বিতর্ক করে তারপর সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছে। এটা কোনো গোপন কিছু বিষয় না। আপনি 1820-21 সাল থেকে 1830 সালের যত সংবাদপত্রের নিউজগুলো যদি আপনারা পড়েন, দেখবেন যে এটা একটা প্রকাশ্য বিতর্ক ছিল। বিতর্কের শেষে সিদ্ধান্ত হয়েছে যে এটা জবনরা এই ভাষা, মানে মুসলমানরা এই ভাষা নষ্ট করে ফেলেছে, সমস্ত আরবি ফার্সি শব্দ বাদ দিতে হবে, সংস্কৃত শব্দ নিয়ে সংস্কৃতের মতো করে ভাষাটা তৈরি করতে হবে। ফলে যে ভাষা সংস্কৃতকে প্রতিনিধিত্ব করে, যে ভাষা হিন্দু ধর্মকে প্রতিনিধিত্ব করে, সেই ভাষায় যখন আপনি শিখবেন, পড়বেন, লিখবেন, ভাববেন, ফলে সেই আধিপত্য আপনার মধ্যে এমনি সূচিত হবে। তো এই 3টা জায়গায় যদি কাজ না করা হয়, বাংলাদেশের মানুষের যে মুখের স্ট্যান্ডার্ড ভাষা, সেটা লেখার ভাষায় পরিণত করা, সংস্কৃতির বয়ানগুলা পাল্টানো, ইতিহাসকে পাল্টানো, প্রকৃত ইতিহাস তুলে নিয়ে আসা, এই কাজটা যে পর্যন্ত আমরা না করবো, সেই পর্যন্ত আমাদের চিন্তার, আধিপত্য বিরোধী চিন্তার ভিত্তিটা তৈরি হবে না। আধিপত্যের বয়ান সমাজে তৈরি হয় না, আগে মানুষের মাথায় তৈরি হয়, এবং সেটা ক্লাস 1 থেকে তৈরি হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো তারপরেও বলবো যে ওনারা খুবই ভালো কথা বলেছেন। আমার মনে হয় এই চিন্তাগুলো আমরা যত বেশি কথা বলবো, যত বেশি আলোচনা করব, যত বেশি একজন একজনের সাথে ভাবগত এবং তথ্যগত লেনদেন করবো, তত বেশি ছড়াবে এটা। এই বিষয়গুলো নিয়ে খুব জরুরি ভিত্তিতে কাজ করা উচিত, খুবই জরুরি ভিত্তিতে। এখন এমন একটা সময়, আমি গণ অভ্যুত্থানের পর আমরা সবাই আশাবাদী, কিন্তু আমি বলবো এটা খুব জটিল একটা সময়, এবং দুঃসময় বলবো না, কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা সময়। আমরা যদি এখনই সক্রিয় না হই এবং কথা না বলি, তাহলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে হয়তো আমরা বুঝতেও পারবো না। সবাই ভালো থাকবেন, সবাই